এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। হান্টেড খেলনা, অদ্ভুত কীর্তি। লেখক আরমান সিদ্দিকী। নুরনগড় শহরটি একসময় তার ব্যস্ত বাজার এবং চমৎকার জনজীবনের জন্য বিখ্যাত ছিল। তবে এখন এটি যেন কেমন মলিন হয়ে গেছে। পুরনো ভবনগুলোর দেওয়ালে শ্যাওলা জমেছে, রাস্তাগুলো ভাঙাচোরা। শহরের এক কোণায় ছিল আশ্চর্য খেলনাঘর, একটি দোকান যার গায়ে সাইনবোর্ডটি আধা ভাঙা এবং ধুলোয় ঢাকা। দোকানের চারপাশে সব সময় এক রহস্যময় নীরবতা। দোকানের মালিক মিস্টার দেবরাজ প্রায় কখনো দোকান ছেড়ে বের হন না। তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত চাহনি যা মানুষকে অস্বস্তি দিত। একদিন শহরের বাসিন্দা রাকেশ তার মেয়ে অনন্যার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ উপহার খুঁজতে দোকানে যায়। দোকানে ঢুকে এসে দেখে চারপাশে ধুলোমাখা পুরনো খেলনা, পুতুল, ট্রেন সেট, কাঠের ঘোড়া, সব কিছুতেই যেন সময়ের ছাপ। দেবরাজ তাকে একটি ছোট্ট পুতুল এগিয়ে দিয়ে বলে, এই পুতুলটা নাও, এটা সাধারণ নয়, এর মধ্যে একটি বিশেষত্ব আছে। পুতুলটির চোখ ছিল কালো কাঁচের, মুখে এক অদ্ভুত হাসি। পুতুলটি দেখতে এত সাধারণ হওয়া সত্ত্বেও রাকেশ কেন যেন সেটি না কিনে পারেনি। রাকেশ বাড়ি ফিরলে অনন্যা আনন্দে লাফিয়ে ওঠে। পুতুলটি তার নতুন সঙ্গী হয়ে ওঠে। সে তার নাম রাখে রোজি। প্রথম দিকে রোজি ছিল অনন্যার খেলার সঙ্গী। সে তার সাথে গল্প করত, খেলা করত। রোজি এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে অনন্যা তাকে ছাড়া ঘুমাতেও চাইত না। কিন্তু কিছুদিনের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একদিন রাতে সুচিত্রা শুনতে পায় তাদের ঘরে কেউ ফিসফিস করে কথা বলছে। সে ঘুম থেকে উঠে দেখে ঘরের বাতি জ্বলছে আর পুতুলটি অনন্যার পাশ থেকে মেঝেতে পড়ে আছে। বাড়ির দেওয়ালে আচমকা আঁচড়ের দাগ দেখা দেয়। কখনো কখনো দেখা যায় মাঝরাতে ঘরের দরজা আপনা আপনি খোলা বন্ধ হয়। এই ঘটনাগুলোকে প্রথমে তারা তেমন গুরুত্ব দেয়নি। সুচিত্রা ভেবেছিল হয়তো বাতাসের কারণে বা কোনো ইঁদুরের কারসাজি। কিন্তু এক রাতে ঘটে এক ভয়াবহ ঘটনা। রাত 1টা, পুরো বাড়ি নিস্তব্ধ। আচমকা অনন্যার ঘর থেকে একটি চিৎকার শোনা যায়। রাকেশ ও সুচিত্রা দৌড়ে ঘরে গিয়ে দেখে অনন্যা কাঁপছে। তার হাত থেকে রোজি মাটিতে পড়ে আছে। অনন্যা ফিসফিস করে বলে, রোজি কথা বলছে মা, ও বলছে ও আমাকে কোথাও নিয়ে যাবে। সুচিত্রা পুতুলটিকে তুলে ঘরের এক কোণে রেখে দেয়, কিন্তু পুতুলটির চোখ যেন তাকিয়েছিল। সে অনুভব করে পুতুলটি যেন প্রাণবন্ত। সুচিত্রা আর দেরি না করে পুতুলটির সম্পর্কে আরও জানার চেষ্টা করে। সে তার এক পুরনো বন্ধু প্রিয়াঙ্কাকে বিষয়টি জানায়। প্রিয়াঙ্কা বলে, আমার মনে হয় তোমাদের একজন তন্ত্র সাধকের সঙ্গে কথা বলা উচিত। আমার এক পরিচিত আছেন, পণ্ডিত নারায়ণ। উনি এই ধরনের বিষয়ে বেশ পারদর্শী। পণ্ডিত নারায়ণ পুতুলটি পরীক্ষা করার পর বলেন, এটি একটি হান্টেড পুতুল। এর ভিতরে আটকে আছে অশুভ আত্মা। এই আত্মা একসময় কোনো শিশুর সঙ্গী ছিল আর তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল, আর সেই প্রতিশোধের আগুনে এটি এখন চলছে। পুতুলটি যে কোনো শিশুর সাথে প্রথমে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে তার উপর প্রভাব বিস্তার করে। এক সময় এটি পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। এরপর থেকে ঘটনাগুলো আরও ভয়ানক হয়ে ওঠে। রাকেশ এক রাতে দেখে পুতুলটি ডাইনিং টেবিলের উপর বসে আছে, অথচ সে সেখানে রাখেনি। সুচিত্রাও অনুভব করে পুতুলটি তার দিকে তাকিয়ে হাসছে। একদিন রাকেশ সিদ্ধান্ত নেয় পুতুলটি বাড়ি থেকে সরিয়ে ফেলবে। সে পুতুলটিকে একটি নদীতে ফেলে দেয়। কিন্তু সেই রাতেই আবার পুতুলটিকে অনন্যার বিছানায় পাওয়া যায়। পুতুলটির চোখ থেকে যেন হালকা লাল আলো বের হচ্ছিল। পণ্ডিত নারায়ণ পুতুলটি চিরতরে নির্মূল করার একটি পরিকল্পনা করেন। তিনি একটি বিশেষ যন্ত্র এবং মন্ত্র ব্যবহার করে পুতুলটির শক্তি বন্দী করার চেষ্টা করেন। তবে এটি সহজ ছিল না।
যে মুহূর্তে পুতুলটিকে মন্ত্রপাঠের মাধ্যমে বন্দী করার চেষ্টা করা হচ্ছিল, পুরো বাড়ি কেঁপে উঠতে শুরু করে। দেওয়ালের উপর রক্তের দাগ দেখা দেয়। অনন্যা চিৎকার করতে থাকে, রোজি, রোজি, আমাকে যেতে বলছে। পণ্ডিত নারায়ণ তার সাধনার শক্তি দিয়ে কোনোভাবে পুতুলটির ভেতরের আত্মাকে শ্মশানের পাশে এক গাছে বন্দী করতে সক্ষম হন। রাকেশ ও সুচিত্রার পরিবার কিছুদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে আসে। অনন্যা ধীরে ধীরে পুতুলটির কথা ভুলে যায়। কিন্তু রাকেশ এক রাতে স্বপ্ন দেখে পুতুলটি তাকে ডাকছে। স্বপ্নে রোজি বলে, তুমি কি ভেবেছ আমি শেষ হয়ে গেছি? আমি ফিরে আসব, অপেক্ষা করো। এই স্বপ্ন রাকেশকে আতঙ্কিত করে। অনন্যার মানসিক ও শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হতে শুরু করে। কিন্তু পণ্ডিত নারায়ণ তাদের সতর্ক করে যান, পুতুলটি আপাতত নিষ্ক্রিয়, তবে যদি ভুলবশত কেউ তাকে মুক্ত করে তাহলে সেই আত্মা আরও প্রবল শক্তি নিয়ে ফিরে আসবে। এটি একটি অশুভ আত্মা যা নিজের ক্ষতি সহ্য করে না। আপনাদের সাবধানে থাকতে হবে। এই কথাটি রাকেশের মনে গভীর দাগ কাটে, যদিও তিনি পুতুলটির কথা ভুলে যেতে চাইছিলেন। স্বপ্নে মাঝে মাঝেই রোজির হাসিমুখ আর তার চোখে সেই অদ্ভুত লাল ঝিলিক ভেসে ওঠে। পুতুলটি বন্দি করার কয়েক সপ্তাহ পরে শ্মশানের আশেপাশে বসবাসরত গ্রামের লোকজন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে শুরু করে। এক কৃষক জানায়, রাতে গাছের পাশ দিয়ে যাওয়ানোর সময় শুনলাম একটা ছোট মেয়ে কান্না করছে, কিন্তু আশেপাশে কাউরে দেখতে পাইনি। মনে হচ্ছিল গাছের ভেতর থেকে আওয়াজ আসছে। আরেকজন বৃদ্ধ জানান, গাছের নিচে কুয়াশার মধ্যেও একটা মেয়ে বসে থাকতে দেখেছি। কাছে যেতেই সে মিলিয়ে গেল। পণ্ডিত নারায়ণ এসব খবর শুনে রাকেশকে সতর্ক করেন। তিনি বলেন, আত্মাটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়নি, হয়তো এর প্রভাব ধীরে ধীরে বাড়ছে। আমাদের অন্য কিছু করার প্রস্তুতি নিতে হবে। ঘটনাগুলো কেবল গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এক রাতে সুচিত্রা দেখে রান্নাঘরের জিনিসপত্র মাটিতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাকেশ টয়লেটের আয়না দেখেন, পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ফিরে তাকাতেই সেখানে কেউ ছিল না। আর সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে অনন্যার সাথে। এক রাতে সে হঠাৎ চিৎকার করে ওঠে, বাবা, মা, রোজি এসেছে। সে বলছে সে আমাকে নিয়ে যাবে। রাকেশ আর সুচিত্রা এবার পণ্ডিত নারায়ণকে ডেকে আনেন। নারায়ণ বলেন, আত্মাটি তার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। তার শক্তি পুনরায় ফিরে আসছে। আমাদের একটি চূড়ান্ত পদক্ষেপ নিতেই হবে। পণ্ডিত নারায়ণ এবার একটি বৃহৎ তান্ত্রিক যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের উদ্দেশ্য ছিল রোজির আত্মাকে সম্পূর্ণ ধ্বংস করা। স্থান নির্বাচন করা হয় সেই বটগাছের নিচে, যেখানে পুতুলটি বন্দি করা হয়েছিল। যজ্ঞের দিন নারায়ণ বলেন, আপনাদের সাহস ধরে রাখতে হবে। আত্মাটি প্রতিশোধ নিতে চেষ্টার ত্রুটি করবে না, তবে এর ধ্বংস নিশ্চিত। যজ্ঞ শুরু হতেই চারপাশে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। হাওয়া থেমে যায়, আশপাশের পাখির আওয়াজও বন্ধ হয়ে যায়। আচমকা গাছের ডালপালা দুলতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নাড়িয়ে দিচ্ছে। পুতুলটি বাক্সের ভিতর থেকেও অস্বাভাবিক কম্পন সৃষ্টি করতে থাকে। পণ্ডিত নারায়ণ তার মন্ত্রপাঠ চালিয়ে যান। হঠাৎ পুতুলটি বাক্স থেকে নিজে থেকেই বেরিয়ে আসে এবং বাতাসে ভাসতে শুরু করে। পুতুলের চোখ দুটি লাল হয়ে জ্বলে ওঠে। তার মুখ থেকে শোনা যায়, তোমরা আমাকে ধ্বংস করতে পারবে না, আমি ফিরে আসব। আমার প্রতিশোধ শেষ হয়নি, আমি ফিরে আসব। রাকেশ, সুচিত্রা এবং অন্যান্য উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পণ্ডিত নারায়ণ তাদের স্থির থাকতে বলেন। তিনি মন্ত্রশক্তি দিয়ে পুতুলটির শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকেন। শেষ মুহূর্তে পুতুলটি একটি বিকট চিৎকার করে ফেটে পড়ে। তার ছাই মিশে যায় যজ্ঞের পবিত্র অগ্নিতে। রোজির পুতুল চিরতরে ধ্বংস হয়। পণ্ডিত নারায়ণ জানান, এই আত্মা আর কখনো ফিরে আসবে না, তবে এমন খেলনা বা জিনিসপত্র থেকে সর্বদা সাবধান থাকতে হবে যেগুলোর সঙ্গে অতি প্রাকৃতিক শক্তির সম্পর্ক আছে। রাকেশের পরিবার
আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে এই ঘটনার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল ভয়াবহ ছাপ ফেলে যায়। শ্মশানের সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার আশেপাশে আর কেউ সাহস করে যায় না। কেউ কেউ বলে রাতের অন্ধকারে গাছটির নিচে এখনও মাঝে মাঝে শোনা যায় এক শিশুর মৃদু কান্নার শব্দ। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি নতুন কোনো গল্প থাকে আর সেটা আমাকে পাঠাতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ইমেলে মেল করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার এই বঙ্গ হরর ইউটিউব চ্যানেল।